বায়ো বাংলা আয়োজিত লাইভ সাপ্তাহিক বিজ্ঞান আড্ডার আজকে 4 নম্বর পর্ব। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাপ্তাহিক এই অনলাইন আড্ডায় থাকছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, সমাজের পরিবর্তনে বিজ্ঞানের অবদান, নতুন নতুন আবিষ্কার, স্বাস্থ্য প্রযুক্তি নিয়ে আলাপ এবং বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানীদের পথ চলার গল্প। একটি সুখবর হলো, আপনি নিজে চাইলেও আমাদের সাথে বিজ্ঞান আড্ডার ভলান্টিয়ার, ইন্টার্নি অথবা অতিথি হিসেবে যুক্ত হতে পারবেন। তার জন্য আপনাকে contact.biobangla@gmail.com এ সিভি এবং মোটিভেশনাল লেটার পাঠাতে হবে। আজকের এই ভিন্নধর্মী পর্বে আমরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে আড্ডার ছলে অতিথি থেকে জেনে নিব চাকসু নির্বাচন সম্পর্কে এবং কিভাবে একজন শিক্ষার্থী ও গবেষণার প্রতি ভালোবাসা থেকে ছাত্রনেতা হয়ে ওঠা যায়। আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি মুস্তাফিজুর রহমান এবং আজকের পর্বের অতিথি হিসেবে চাকসু নির্বাচনে বিজয়ী শহীদ আব্দুর রব হলের বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সৈকত ভাইকে পাচ্ছি। তিনি শুধু একজন ছাত্রনেতাই নন, একাধারে গবেষক এবং সংগঠকও বটে। তাছাড়া আশা করছি আমাদের সাথে যুক্ত হবেন আমাদের বিজ্ঞান আড্ডার প্রথম আড্ডার অতিথি এবং সৌদি আরবের আল কাসিম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, সায়েন্টিফিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, গবেষক ও রাজনীতি বিশ্লেষক শ্রদ্ধেয় মনিরুদ্দিন আহমেদ বাদল স্যার। স্যার এখন ব্যস্ততার কারণে হয়তো বা জয়েন হতে পারেনি। আশা করছি আমরা আমাদের এই পডকাস্টের মাঝামাঝি সময় হলেও স্যারকে আমরা পাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া, প্রথমে আমরা সংক্ষেপে আপনার কাছে আপনার শিক্ষা জীবন, গবেষণার প্রতি ভালোবাসা ও বর্তমানে আপনি কোথায় আছেন তা সম্পর্কে জানতে চাই। প্রথমে ধন্যবাদ বায়ো বাংলাকে, আসলে এই ধরনের আয়োজন তারা আমি দেখছি এর আগেও করছে। তো এতে হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে বিজ্ঞানের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে এবং হচ্ছে যারা হচ্ছে এই ফিল্ডে হচ্ছে যারা হচ্ছে অ্যাকনোলেজ অলরেডি পেয়েছেন তাদের থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাবে বলে আমি মনে করি। তো আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আমি মুজাহিদুল ইসলাম। আপনারা হয়তোবা একটু আগেই জেনেছেন যে আমি হচ্ছে শহীদ আব্দুর রব হল সংসদে বিজ্ঞান গবেষণা এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে আমার বিএসসি এবং এমএসসি শেষ করছি। এখন হচ্ছে আমি আমার যে গবেষণা তার হচ্ছে একটু অংশ বাকি ছিল, সেই অংশটা নিয়ে কাজ করছি। এছাড়াও হচ্ছে আমি ক্যাম্পাস কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের ক্যাম্পাস কোঅর্ডিনেটর, সেছাড়া বায়োল্যাব বাংলাদেশ যেটা একটা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে, তাদের সাথে আমি সম্পৃক্ত আছি এবং তাদের ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছি। আমি আসলে আমার থার্ড ইয়ার চলাকালীন সময়ে হচ্ছে আমার ল্যাবে যোগ দেই। তখন হচ্ছে স্যার আমার ডেডিকেশন এবং হচ্ছে ল্যাবের প্রতি ভালোবাসা দেখে আমাকে হচ্ছে কো-ম্যানেজার পদে নিয়োগ দেন। অতঃপর হচ্ছে ফোর্থ ইয়ার ওঠার পর আমি এই ল্যাবের ম্যানেজার শিপ পেয়ে থাকি। তো ম্যানেজার হিসেবে আমি ল্যাবের সমস্ত কিছু দেখাশোনা, কেমিক্যাল অর্ডার কিংবা হচ্ছে পুরোগুলো প্রজেক্ট গুলো হচ্ছে সুন্দরভাবে রান হচ্ছে কিনা, শিক্ষার্থীদের কোনো হেল্প লাগলে সেই বিষয়ে হচ্ছে হেল্প করে থাকি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচিতি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, ক্যাম্পাসে একজন সংগঠক হিসেবে আপনি কি কি কাজ করেছেন এবং সেগুলোর প্রভাব কিরকম বলে মনে করেন? আমার আসলে যে দুইটা প্রতিষ্ঠানের কথা বলছিলাম, যে হচ্ছে ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ আর একটা হচ্ছে বায়োল্যাব বাংলাদেশ, তো এর মধ্যে আমরা ক্যান্সার কেয়ারের সহযোগিতায় ক্যাম্পাসে হচ্ছে কিছু সচেতনামূলক র্যালি বা ম্যারাথনের আয়োজন করছি। তো এটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা আসলে ক্যান্সার সচেতনতার বিষয়গুলোতে হচ্ছে খুব বেশি ইনভলভ হতে চেষ্টা করে বা ক্যান্সার রিলেটেড রিসার্চ নিয়ে তাদের অনেক আগ্রহ আছে। তো মোটামুটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা ক্যান্সার নিয়ে সচেতন হলেও আমি দেখতে পাচ্ছি আশেপাশে যে রুরাল এরিয়াগুলো ছিল, তো সেগুলাতে হচ্ছে গ্রামের মানুষ যারা থাকে, চট্টগ্রামের স্থানীয়, তাদের হচ্ছে এই ব্যাপারে সচেতনতা খুব একটা ভালো না। তো সেজন্য আমি প্রোগ্রামগুলো, আমাদের যে সিসিআরটিভ এর প্রোগ্রাম, সেগুলো আমাদের ক্যাম্পাসের আউটডোরে রুরাল এরিয়াগুলোতে পরিচালনা করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা সামনে ইনশাল্লাহ ক্যাম্পাসে একটাই ম্যারাথন রান হবে, যেখানে শুধু ক্যাম্পাসের শিক্ষার্থী না, পুরো চট্টগ্রামবাসী অংশ নিতে পারবে।
তো এসব কাজ করার পরে আমি দেখতে পাচ্ছি মানুষজন আসলে ক্যান্সারের ব্যাপারে সচেতন থাকলেও ক্যান্সারের যে ট্রিটমেন্ট কিংবা হচ্ছে ক্যান্সারের যে এখন ডায়াগনোসিস হয়, মলিকুলার ডায়াগনোসিস, এই বিষয়গুলো সম্পর্কে তাদের ওয়াকিবহলতা খুবই কম। তো আমার চেষ্টা থাকবে সামনের দিনগুলোতে হচ্ছে এই বিষয়গুলোতে তাদেরকে আরো বেশি সচেতন করে তোলা। মুস্তাফিজ ভাই। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার এই কার্যক্রম কি নির্বাচনে কি কোনো প্রভাব ফেলেছিল কিনা? আসলে আমি সিসিআর টিভির সাথে যে প্রোগ্রামগুলা রান করছি সেগুলা আসলে অনেক আগে ছিল। তাছাড়াও হচ্ছে নির্বাচন উপলক্ষে আমি নিশ্চয়ই এগুলা প্রচারের ক্ষেত্রে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছি যে হচ্ছে আমরা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত ব্যক্তি, আমরা হচ্ছে এই ধরনের কাজ আগেও করেছি, সামনেও ইনশাল্লাহ করব। তো হয়তোবা কিছুটা প্রভাব ছিল বলা যায়, একটু প্রভাব তো ছিলই। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার গবেষণার জার্নিটা একদম মানে প্রথম থেকে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, গবেষণাটা আসলে আমার আগ্রহ তৈরি হয়, আমি আসলে অল্টারনেটিভ মেডিসিনের প্রতি আমার আগ্রহ শুরু থেকেই ছিল। কারণ হচ্ছে আমি একদম গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তো আমি যখন গ্রামীণ পরিবেশে থাকতাম তখন আমার দাদুকে দেখতাম, তিনি হচ্ছে বিভিন্ন গাছের জড়িবুটি থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকতেন। যে আমাদের পেট খারাপ হলে তিনি হচ্ছে মেলা পাতার রস হচ্ছে আমাদের খাওয়াইতেন। এছাড়া হচ্ছে পিঠে যখন আমাদের ঘামাচি বা অ্যালার্জি হইতো তখন তিনি নিম পাতাকে বেটে ওটার রসটা লাগাই দিতেন এবং সেগুলো খুবই উপকারী ছিল। তো গ্রামের আসলে আমাদের যারা থাকেন তারা হয়তো এগুলোর বিহাইন্ড দ্য সিনে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলোর হয়তো বা ভিত্তি তারা জানেন না, কিন্তু তারা জানেন কোন রোগের চিকিৎসাতে কোন ধরনের ঔষধ বা কোন ধরনের গাছের পাতা বা কোন ধরনের ফল খাওয়াতে হবে। তো সেখান থেকে মূলত অল্টারনেটিভ মেডিসিনের প্রতি আমার একটা আগ্রহ ছিল। তো সেখানে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, প্রথম 1-2 বছর যাওয়ার পরে আমার সুপারভাইজারের সাথে পরিচয় হয়, তখন আমি দেখতে পাই স্যার আসলে অল্টারনেটিভ মেডিসিন নিয়ে খুব ভালো কাজ করে যাচ্ছেন এবং স্যারে হচ্ছে প্রতি বছর ওনার প্রায় অনেকগুলো পাবলিকেশন হয়ে থাকে যেগুলো এই অল্টারনেটিভ মেডিসিন বা ন্যাচারাল প্রোডাক্টের উপর বেস করে। তখনই আমি সিদ্ধান্ত নিই আসলে স্যারের সাথে কাজ করব। তো থার্ড ইয়ারে থাকতেই হচ্ছে আমি স্যারকে অ্যাপ্রোচ করি এবং স্যার হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা শুনে আর এই ইন্টারেস্টটা দেখে হচ্ছে আমাকে হচ্ছে ওনার ল্যাবে হচ্ছে নিয়ে নেন। এরপর হচ্ছে বললাম যে কো ম্যানেজার পদে নিযুক্ত করেন। তখন থেকে হচ্ছে আমি তখন থার্ড ইয়ারে থাকাকালীন সময়ে তো আমাদের সরাসরি প্রজেক্টে কাজ করার সুযোগ কম থাকে। তো সেক্ষেত্রে আমরা সিনিয়রদের সাথে কাজ করে আমাদের যে বেসিক থিম বা বেসিক যে কাজগুলো হয়, বেসিক যে এক্সপেরিমেন্টাল প্রসিজার, তো সে সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম, আমিও করেছি। তো এরপরে হচ্ছে ফোর্থ ইয়ারে উঠার পরেই হচ্ছে আমি আমার রিসার্চ প্রপোজাল, আমি ডায়াবেটিক ফুট আলসার নিয়ে কাজ করতে চেয়েছিলাম। তো সেখানেও আমি একটা ফাইটোমেডিকেলের বা ফাইটোকেমিক্যালের এফেক্ট ইউজ করতে চাইছিলাম, যেহেতু আমি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে কাজ করতে চাই। তো ওই ফাইটোকেমিক্যাল দিয়ে আমি হচ্ছে ডায়াবেটিক ফুট আলসারের ট্রিটমেন্ট করার জন্য হচ্ছে স্যারকে প্রপোজাল দিই। তো স্যার আমার প্রপোজালটা দেখেন এবং হচ্ছে তিনি খুব এটা খুবই অ্যাপ্রিসিয়েট করেন এবং সেটা অ্যাকসেপ্ট করেন। তো দীর্ঘ প্রায় 1.5 বছর হচ্ছে আমি এই ডিজিজ মডেলটা নিয়ে কাজ করি এবং আমার যে ফাইটোকেমিক্যাল আছে সেইটার এফেক্টটা দেখার চেষ্টা করি। বর্তমানে কাজটা সম্পূর্ণ প্রায় শেষ, এখন হচ্ছে আমি সেটা পাবলিকেশনে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে ট্রাই করছি। আর এর বাইরে আমি হচ্ছে যে বায়োল্যাব বাংলাদেশ যে ছিল তাদের সাথে হচ্ছে অলরেডি আমার একটা পেপার পাবলিকেশন করে ফেলছি, যেটাও হচ্ছে ক্যান্সারের এবং সেটাও কিন্তু অল্টারনেটিভ মেডিসিন, অর্থাৎ আমরা অ্যান্টি ক্যান্সার কিছু প্ল্যান্ট থেকে কিছু ফাইটোকেমিক্যাল আইসোলেট করে সেটা কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন প্রসেসের মাধ্যমে সেখান থেকে স্ক্রিন করে কয়েকটি ফাইটোকেমিক্যাল আমরা চুজ করেছি, যেটা হচ্ছে আমার কোলোরেক্টাল যে ক্যান্সার আসে সেটার জন্য থেরাপিউটিক ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো কাজ করবে ইন ফিউচার। তো ইন ফিউচার যদি কেউ কাজ করতে চায় সেই কম্পাউন্ড গুলাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরেই সেটা হিউম্যান ট্রায়ালে গিয়ে ইনশাল্লাহ এটা ড্রাগেও কনভার্ট করা যেতে পারে। এই ছিল হচ্ছে আমার গবেষণা জীবনের জার্নি। থ্যাংক ইউ ভাইয়া। সত্যি বলতে এরকম একটি রুরাল এরিয়া থেকে এসে ল্যাবরেটরিতে কাজ করা অনেক বেশি ইচ্ছা এবং পরিশ্রম আমাদেরকে অবশ্যই কাজ করতে এবং গবেষণায় উদ্বুদ্ধ করতে পারে। যারা নতুন যারা গবেষক আছে আশা করি এই বিষয়টা তাদেরকে উদ্বুদ্ধ করবে।
ভাই আপনি বিভিন্ন ল্যাবরেটরি বিষয়ক ভিডিও দেন। এই ল্যাবরেটরি টেকনিক ভিডিও এটার আইডিয়াটা কোথা থেকে আসলো এবং এটা নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আসলে ল্যাবরেটরি নিয়ে ভিডিও আমি অনুপ্রেরণা পেয়েছিলাম হচ্ছে সাব্বির আহমদ নামের আমাদের এক বাংলাদেশি বিজ্ঞানী আছেন, যিনি হচ্ছে কিডনি বায়ো মার্কার নিয়ে কাজ করেন এবং তিনি হচ্ছে তার গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বা হচ্ছে সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় এমন ভাষায় তিনি হচ্ছে তার বিভিন্ন গবেষণাপত্র বা বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে তিনি উপস্থাপন করেন। যেমন হচ্ছে এই আমাদের মধ্যে যেসব কুসংস্কার আছে, যেমন আনারস খেলে তার পরবর্তীতে দুধ খাওয়া যাবে না, এরকম একটা কনসেপ্ট আছে। এই ধরনের যেসব কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, তিনি আসলে এগুলার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমাদের হচ্ছে এগুলো বোঝানোর চেষ্টা করছেন। ইভেন হচ্ছে আমরা বিভিন্ন খাবার কেন খাবো, কিভাবে খাবো, রান্না করে কেন খাবো, বা হচ্ছে রাতের বেলা দাঁত মাজা কেন গুরুত্বপূর্ণ, খুব এই বিষয়গুলো আমাকে খুবই উদ্বুদ্ধ করেছিল। তো যখন হচ্ছে ওখান থেকে মূলত আমার আগ্রহটা জন্মায় যে আমিও চাইলেই হচ্ছে আমাদের আরো মানুষজনকে সচেতন করার জন্য আমিও এরকম ভিডিও তৈরি করতে পারি। তো যখন হচ্ছে আমি আসলে ল্যাবে কাজ করতে থাকতাম, তখন আমি দেখতাম যে হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্টাল প্রসিজার, সেগুলো আসলে নিজস্ব ল্যাবের নিজস্ব আহ, করেই তারা রাখে। অর্থাৎ তারা এই এক্সপেরিমেন্টাল প্রসেস গুলো আসলে সর্বসাধারণের জন্য দেখা গেছে উন্মুক্ত থাকে না। বা ইউটিউব চ্যানেলে আপনি যখন কোনো একটা এক্সপেরিমেন্ট দেখতে চাইবেন, তখন হচ্ছে সেখানে আপনি পুরো এক্সপেরিমেন্টাল প্রসেসটা ওরা দেখাইতে চায় না, বা হচ্ছে একদম পুরো ধাপ বাই ধাপ কেন কিভাবে হয় বা এটার বেসিক প্রিন্সিপাল কি, এই ধাপ আমি কেন করলাম, এইভাবে ডিটেলস তারা বলে না। যার কারণে হচ্ছে যারা হচ্ছে একদম প্রাথমিক প্রাইমারি পর্যায়ে আছে, তাদের আসলে ওই ভিডিও টিউটোরিয়াল দেখে এক্সপেরিমেন্ট করাটা খুবই কষ্টকর হয়ে যায়। তাদেরকে গাদা গাদা রিসার্চ পেপার পড়ে একটা আইডিয়া নিয়ে কয়েকবার প্র্যাকটিস করে করতে হয়। এতে যেমন সময়ের অপচয় হয়, তেমন দেখা যাচ্ছে যে আমাদের কেমিক্যালেরও অনেক অপচয় হয়। আমরা জানি আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাব বলেন বা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল যেসব এক্সপেরিমেন্টাল প্রসেস আছে, এইসবে যেসব কেমিক্যাল ইউজ হয় কেন প্রচুর টাকা সাবজেক্ট খরচ হয়। তো সেখান থেকে আসলে আমার মাথায় প্ল্যান আছে যে আমি যদি এই বিষয়টাকে আরো নর্মালাইজ করে দিতে পারি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য, তাহলে ওরা হয়তো কোনো ধরনের সময় অপচয় ছাড়াই হচ্ছে আরো তাড়াতাড়ি এক্সপেরিমেন্ট গুলা করতে পারবে এবং এতে তাদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে। তো সেই থেকে আসলে হচ্ছে আমার এই ভিডিও তৈরির পরিকল্পনাটা আসে। তো সেখানে আমি প্রাইমারিলি হয়তো বা কিছু কিছু লাস্ট 3-4 মাস থেকে আমি হচ্ছে দিয়ে আসতেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হচ্ছে আমি আরো যে এক্সপেরিমেন্টাল প্রসেস গুলো আমার বাকি থেকে গেছে, মানে আমার ল্যাবে অ্যাটলিস্ট যেসব কাজ হয় সেগুলো আমি শিক্ষার্থীদের জন্য ফ্রি অফ কস্ট উন্মুক্ত ভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা চেষ্টা করবো এখন আলোচনার মূল বিষয়ে যাওয়ার জন্য। তার আগে আমরা স্যারকে পেয়েছি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিজ্ঞান আড্ডার একদম প্রথম বিজ্ঞান আড্ডার অতিথি এবং সৌদি আরবের আল কাসিম ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক, সায়েন্টিফিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, গবেষক, রাজনীতি বিশ্লেষক শ্রদ্ধেয় মনিরুদ্দিন আহমেদ বাদল স্যার। স্যার স্যার শুনতে পাচ্ছেন? জি, আসসালামু থ্যাংক ইউ। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি অবশ্যই সরি, একটু কয়েক মিনিট লেট হয়ে গেছে জয়েন করতে, আর এই মুহূর্তে ক্যামেরাটাও ইউজ করতে পারতেছি না টেকনিক্যাল স্যার কারণে। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আশা করছি আপনি স্যার উপভোগ করবেন। জি, দেখি আমার হয়তো কিছু থ্যাংক ইউ স্যার। প্রশ্নও থাকতে পারে। জি স্যার, জি থ্যাংক ইউ। স্যার, অবশ্যই স্যার। ভাইয়া আপনার কাছে প্রশ্ন তো একদম মূল বিষয়ে প্রশ্ন, যেটা স্যার আপনি একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আপনার অনুভূতি কেমন সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে অনুভূতি খুবই ভালো, কারণ হচ্ছে আমি অনেক পরিশ্রম করছি এই নির্বাচন উপলক্ষে। প্রায় হচ্ছে যেদিন থেকে আমার আমি সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমার মনোনয়ন অ্যাকসেপ্ট হয়েছে, সেই দিন থেকে একদম নির্বাচনের দিন পর্যন্ত আমি প্রায় হচ্ছে রাতের 12টা-1টা পর্যন্ত হচ্ছে এই নির্বাচন নিয়েই কাজ করে পরে বাসায় ফিরতাম। মানে খুবই হচ্ছে ক্লান্তিকর কয়েকটা দিন গেছে। অনেকেই ভালো সাড়াও দিয়েছেন, যার ফলে কষ্ট করে অর্জিত যে ফলাফল তাতে হচ্ছে খুব বেশি ভালোই লেগেছে। আলহামদুলিল্লাহ, এই ভালো লাগা যাতে সবসময় থাকে, সবসময় যাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশা আমার নিজের কাছ থেকে আমার নিজেরই থাকবে।
থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ভাইয়া, আপনাদের চাকসু ফরম্যাটটা কিরকম ছিল এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। ছাত্র সংসদগুলো নির্বাচনের সবগুলোতে মোটামুটি ফরম্যাটটা সেম থাকে। সেখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে প্যানেল, দুই ধরনের হচ্ছে সংসদ থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে হল সংসদ। হলগুলোতে আলাদা আলাদা সংসদ থাকে, যেখানে প্রায় 14টার মতো 14 জনের মতো নির্বাচন প্রতিনিধি থাকেন। আর হচ্ছে সভাপতি, যিনি হচ্ছে হল প্রভোস্ট, সাথে হচ্ছে একজন কোষাধ্যক্ষ, যিনি হচ্ছে প্রভোস্ট কর্তৃক নিয়োগ পেয়ে থাকেন। টোটাল 16 জন নিয়ে হচ্ছে একটা হল সংসদ গঠিত হয়। অপরদিকে সেন্ট্রাল প্যানেলে হচ্ছে টোটাল 26 জন হচ্ছে আমাদের নির্বাচিত সদস্য থাকেন। এর মধ্যে দুইজন সভাপতি এবং একজন সভাপতি এবং একজন হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ থাকেন। সভাপতি হন হচ্ছে আমাদের যে ভাইস চ্যান্সেলর আছেন, উনি হচ্ছে সেন্ট্রাল যে সংসদ আছে তার বা সভাপতি হিসেবে নিযুক্ত হন। তো এই দুইটা ফরম্যাটেই হচ্ছে নির্বাচনগুলো হয়ে থাকে। তো ছাত্ররা ভোট দেওয়ার সময় যে ব্যক্তি যে হলের, তিনি ওই হলের পূর্ণাঙ্গ হচ্ছে একটি পূর্ণাঙ্গ 14 জনকে হচ্ছে ভোট দিতে পারেন। একই সাথে তিনি হচ্ছে কেন্দ্রীয় সংসদের যে 26 জন আছে ওনাদেরও হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকেন। ফরম্যাট নির্বাচন পদ্ধতি সাধারণত ব্যালট পেপারে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে প্রথমে ঢাবিতে শুরু হয়। এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে সেম ভাবেই ছিল। এরপরে যখন গণনার আমাদের দেখতে পাইছিলাম যে জাহাঙ্গীরনগরে যখন হচ্ছে অনেক লেন্দি প্রসেসে ভোট গণনাটা হচ্ছিল, তখন আমাদের এক শিক্ষিকা আনফরচুনেটলি হচ্ছে তিনি মারা যান। তো সেখান থেকে আমাদের চাকসুর ক্ষেত্রে স্যার একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে ওএমআর পদ্ধতি। এটি হচ্ছে সময় যেমন কম লাগছে, টিচারদেরও হচ্ছে অত বেশি প্রেশার নিতে হয়নি, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা ফলাফলটা পেয়ে গেছি। তো এই ছিল হচ্ছে চাকসু নির্বাচনের মেইন ফরম্যাট। দুইটা ফরম্যাটেই নির্বাচন হয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, সব শিক্ষার্থী অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা হয়েছিল এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে সকল শিক্ষার্থীদের কাছে প্রচারণা পৌঁছাতে পারলেও হয়তোবা সকল শিক্ষার্থী ভোট দিতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের চাকসুতে 70% হচ্ছে ভোট কাস্ট হয়েছিল আমার জানা মতে। হল সংসদগুলোতে মেনলি 70%, আর সেন্ট্রাল প্যানেলে আর একটু কম ছিল। এর প্রধান কারণ ছিল, আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের একটা বেশিরভাগ অংশ হচ্ছে শহরে থাকে। তো তাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা ছিল, তাও হচ্ছে একটা ছুটির দিন অনেকেই হচ্ছে আসতে চায় নাই। বিশেষ করে আপুদের উপস্থিতি একটু কম ছিল। শহর থেকে ওনারা আসতে হয়তো অতটুকু সুবিধা বোধ করেনি, যার কারণে একটু পার্সেন্টেজ কম ছিল। কিন্তু নির্বাচন কমিশন কিংবা হচ্ছে নির্বাচন আয়োজক যারা, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে হচ্ছে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়ে থাকে। বাট আনফরচুনেটলি 100% তো কখনোই কাজ হওয়া সম্ভব না। যতটুকু সম্ভব হয়েছে সবাই পার্টিসিপেট করছে। বিশেষ করে হলে বা আশেপাশে কটেজ গুলোতে যারা থাকে, তারা আসলে অনেকটা উৎসব মুখর পরিবেশে ঈদ 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 মনে করে তারা হচ্ছে অংশ নিয়েছে। আমরা ঢাবির মতো এখানেও দেখতে পেয়েছি যে আপুরা হচ্ছে হাতে মেহেদিতে ঈদ মুবারক বা চাকসু মুবারক নিয়ে তাদের ছবি পোস্ট করছেন। তার মানে তাদের মধ্যে যে আগ্রহ ছিল সেটা বলা যায়। বাট আনফরচুনেটলি শহর থেকে সবাই পার্টিসিপেট করতে পারেনি, এই একটা অসুবিধা ছিল। সত্যি বিষয়টা খুবই চমৎকার। ভাইয়া, মনোনয়ন এবং প্রচারণার ক্ষেত্রে কেমন নীতিমালা ছিল? মনোনয়ন মানে হচ্ছে যেখানে হচ্ছে একজন প্রার্থী যে প্রার্থীটা করবেন সে বিষয়ে তার সিদ্ধান্তের কাগজে কলমে বহিঃপ্রকাশ। সেক্ষেত্রে একটা মনোনয়নে আসলে একজন প্রস্তাবক এবং একজন সমর্থকেরও সম্পৃক্ততা থাকা লাগে। তো মনোনয়ন যখন আমরা সাবমিট করে থাকি, অতঃপর হচ্ছে মনোনয়নগুলো যাচাই বাছাই হয়। যাচাই বাছাই হওয়ার পরে সেগুলো হচ্ছে আবার কিছু মনোনয়ন হচ্ছে স্যাররা অ্যাকসেপ্ট করে, কিছু মনোনয়ন হচ্ছে আবার স্যাররা ডিক্লাইন করে। অ্যাকসেপ্ট করার ভিত্তি হচ্ছে যারা হচ্ছে ভোটার এবং যাদের হচ্ছে এখনো ফলাফল প্রকাশিত হয়নি, ওই সমস্ত শিক্ষার্থী যারা হচ্ছে রানিং বেচ, তারাই হচ্ছে নির্বাচিত অংশগ্রহণ করতে পারে। এর ক্ষেত্রে চবিতে প্রথমবারের মতো আমি দেখলাম যে হচ্ছে ডোপ টেস্ট নির্বাচন কমিশন ইনক্লুড করার চেষ্টা করছেন। অর্থাৎ ডোপ টেস্টে যদি আপনার রেজাল্ট পজিটিভ চলে আসে তাহলে কিন্তু আপনি আবার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তো সেটার একটা বিষয় ছিল। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আসলে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়াটা চলছিল। আর যেটা বললেন যে হচ্ছে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে নীতিমালা, প্রচারের ক্ষেত্রে অবশ্যই নীতিমালা ছিল, যেটা আমাদের অনেকটাই জাতীয় নির্বাচনের মতোই কাছাকাছি।
কিছু ক্ষেত্রে ব্যত্যয় তো আছেই, যেমন হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো বড় পোস্টার ছাপানোর কোনো লিগ্যাল ফরম্যাট ছিল না। আমাদের জাস্ট A4 কাগজে আমরা হচ্ছে আমাদের ইশতেহার বা হচ্ছে আমাদের লিফলেট গুলো ছাপাইতে পারি এবং স্টুডেন্টের কাছে যেতে পারি, এবং হচ্ছে 10:30 পর্যন্ত হচ্ছে আমাদের প্রচারণার কার্যক্রমটা চালু ছিল। কোনো ধরনের সভা বা সমাবেশ করার অনুমতি ছিল না, তবে প্রজেকশন মিটিং এর একটা অনুমতি ছিল, তবে সেটা অবশ্যই নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে প্রত্যেক হলগুলোতে একবার করে প্রজেকশন মিটিং করা যাবে, আর পুরো ক্যাম্পাস জুড়ে হচ্ছে আপনি সর্বোচ্চ 3বার হচ্ছে প্রজেকশন মিটিং করতে পারবেন। এছাড়া হচ্ছে মনোনয়ন গ্রহণের সময় কোনরূপ শোডাউন বা হচ্ছে নির্বাচনের দিন আপনি ভোটারদের হচ্ছে আনা নেওয়ার জন্য কোনো ভেহিক্যাল নিজস্ব প্রার্থী নিজস্ব কোনো ভেহিক্যাল দিতে পারবে না, ওনাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইকারের ব্যবস্থা রাখবেন। মোটামুটি এগুলোই ছিল হচ্ছে বেসিক আমাদের যে নীতিমালা একটা নির্বাচনে সেগুলোই। আর অনলাইন প্রচারণার ক্ষেত্রেও কিছু নীতিমালা ছিল, যেহেতু এখন অনলাইন প্রচারণাটাই হচ্ছে শিক্ষার্থীরা বেশি করে ইউজ করে, তো সেক্ষেত্রে কোনরূপ হচ্ছে আপনার কোনরূপ মিথ্যা কথা বা হচ্ছে কোনো কুসংস্কার এরকম হচ্ছে কোনো কিছু রটানো যাবে না, সেটা যেমন ছিল সে একইভাবে কোনো প্রার্থী বা ভোটারকে অনলাইন হ্যারাসমেন্ট এই ধরনের বিষয়গুলো উল্লেখিত ছিল। এই টোটাল এভাবেই হচ্ছে প্রচারণাটা ছিল। আর হচ্ছে নির্বাচনের 24 ঘন্টা আগে আমাদের হচ্ছে সকল ধরনের প্রচারণা বন্ধ রাখতে হয়েছে, তবে অনলাইন প্রচারণা করার অনুমতি ছিল। এটাই ছিল হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচনের ওভারঅল আমাদের নীতিমালা সময়। চমৎকার। কিছুদিন পরে আমাদের জাতীয় নির্বাচন, তার আগে এই নির্বাচনগুলো আশা করছি আমাদের নির্বাচনের আবহাওয়া এবং আমেজ সম্পর্কে আগাম একটা ধারণা দিচ্ছে। ভাইয়া, আপনার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কেমন ভূমিকা রেখেছিল নির্বাচনে, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু আগে দুটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তো এক্ষেত্রে প্রশাসন মোটামুটি প্রিপেয়ার ছিল যে কিভাবে নির্বাচনটা খুবই সুষ্ঠুভাবে করা যায়। আপনার নির্বাচনের দিন একদম ভোট শুরু হওয়ার পর থেকে একদম ভোট গণনা করে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো সময়টা জুড়েই হচ্ছে আপনার সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং যে ভোট গণনা যে সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা হচ্ছে আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে বাইরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা ছিল। হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে এলইডিটা অফ হয়ে যেত, কিন্তু হচ্ছে পুরোটা সময় জুড়েই হচ্ছে এলইডি মেশিনটা অন ছিল। আর কোনরূপ পক্ষপাতমূলক আচরণ আমরা দেখিনি, সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিয়েছেন এবং নিরাপত্তাও ছিল অনেক ভালো। ভোটের আগে বা ভোটের দিন যেটা আমরা দেখতে পারলাম, ফলাফল প্রকাশে যাতে কোনরূপ অপ্রীতিকর অবস্থা না তৈরি হয় সেজন্য নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছেন, এবং ভোটের দিন রাতেই হচ্ছে 2 প্লাটুন হচ্ছে বিজিবি মোতায়েন ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। এছাড়াও সিভিল পোশাকে বা হচ্ছে নিজেদের নিজস্ব পোশাকে পুলিশ, র্যাব সকলেই হচ্ছে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চমৎকার ভাই, আপনাকে প্রচারণার ক্ষেত্রে স্যাটেলাইট এবং অনুবীক্ষণ যন্ত্রের ডাইকার্ড পোস্টার এটা ব্যবহার করতে দেখা গেছে। ভাই, এই সম্পর্কে যদি একটু বলতেন, এই আইডিয়াটা কোথা থেকে আসলো এবং এটা কেমন প্রভাব ফেলেছিল? এই আইডিয়াটা আমার পূর্ব নির্বাচনগুলো থেকে আসছে। আমি দেখতে পেলাম যে হচ্ছে ঢাবিতেও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের এরকম কার্ড বা বিভিন্ন শেপের কার্ডগুলো ছাপাচ্ছে, তো আমি চিন্তা করলাম যে জিনিসটাকে আমার পদের সাথে আরো বেশি সামঞ্জস্য করা যায় কিনা। তো সেজন্য আমার মাথায় বুদ্ধি আসলো, যেহেতু আমি বিজ্ঞান গবেষণা আর আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সকল শিক্ষার্থীদের আমার বিশ্বাস করি শুরু হয়েছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমরা প্রথমে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে জবা ফুলের পরাগধানী দেখার মধ্য দিয়ে আমাদের আসলে এই এই জিনিসটা শুরু হয়েছিল, বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়েছে সায়েন্স স্টুডেন্টের। তো সেখান থেকে আমার মনে হলো যে অনুবীক্ষণ যন্ত্রটা আমাদের নিশ্চয়ই একটা আবেগের জায়গা, তো সেজন্য আমি এটা আমার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করেছি। এর বাইরে আমার আরেকটা পদবীর আরেকটা অংশ ছিল তথ্য প্রযুক্তি, আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটি অন্যতম অর্জন হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1 বা BS1। BS2 আমরা ইনশাল্লাহ 2033 সালে পরে যখন আমাদের BS1 এর মেয়াদ শেষ হয়ে যাবে তখন হয়তো আমরা BS2 সেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আসলে সেখান থেকে আমার আসলে স্যাটেলাইটের বিষয়টা চলে আসছে। বা এর বাইরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা কমন প্রত্যাশা আমি দেখতে পেয়েছিলাম যে তারা ক্যাম্পাসে স্টারলিং সংযোগ চাচ্ছে, তো সেটা আসলে স্যাটেলাইটের মাধ্যমে হয়। তাদের আবেগের জায়গাগুলোকে আমি আমার নির্বাচনী প্রচারণার অংশ করে নেওয়ার চেষ্টা করছি।
তো এই ধরনের কার্ডগুলোতে একদিকে যেমন তাদের আগ্রহ বৃদ্ধি পাবে, তার মাধ্যমে আমরা আসলে আমাদের মেসেজ গুলাও দেওয়ার চেষ্টা করছি। এবং দেখা গেছে যে আমি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের শাটল ট্রেনের যে সময়সূচি ওটাও দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলো হচ্ছে আমি মানে আমার প্রচারণার পাশাপাশি তাদের উপকারেও লাগে এমন আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। এবং দেখা গেছে যে মাশাআল্লাহ শিক্ষার্থীরা ভালোই এগুলা ভালোভাবেই নিয়েছে। আমি হচ্ছে 1500 3000 হচ্ছে স্যাটেলাইট এবং হচ্ছে মাইক্রোস্কোপ ছাপাইছিলাম। এগুলা দেখা গেছে যে আমার মাত্র 5-6 দিনের মধ্যেই সবগুলো শেষ হয়ে গেছে। এই অবস্থা। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া স্টারলিংকের ব্যাপারে কি ভাবছেন আপনি, যেহেতু আপনি নির্বাচিত হয়েছেন? স্টারলিংক আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, এই যে এই দিকগুলো হচ্ছে ছাত্র সংসদের খুবই গুরুত্বপূর্ণ দিক। যে একজন প্রার্থী দেখা গেছে তিনি নির্বাচিত হননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি স্যাটেলাইট নিয়ে আসবেন, সুলতানুল আরিফিক নামের এক ভাইয়া। তো আমি দেখতে পাইছি ইতিমধ্যেই হচ্ছে তিনি লাইব্রেরিতে এবং হচ্ছে আমাদের 0 পয়েন্ট এরিয়াতে হচ্ছে স্যাটেলাইটের ব্যবস্থা করে দিচ্ছেন। কিছুদিন আগে আমরা যদিও এখনো অফিসিয়ালি গ্যাজেটভুক্ত হইনি, কিন্তু হচ্ছে আমাদের আনঅফিসিয়ালি একটা মিটিং কিছুদিন আগে হল সংসদে হয়েছে। তো সেখানে আমি বিষয়টা উপস্থাপন করেছি এবং স্যার সেটা আগ্রহ সহকারে নিয়েছেন যে হ্যাঁ, আমরা আসলে পুরো হল জুড়ে দিতে না পারলেও যে আমাদের যে কমন এরিয়াগুলোতে আছে, যেমন গেস্ট রুম আছে, আমাদের গেস্ট রুমে আমাদের লন্ড্রি মেশিন আছে, তারপর কফি মেশিন আছে, এই জায়গাগুলোতে ফাংশনাল করার জন্য আসলে আমাদের ওয়াইফাইটা দরকার। তো এই বা লাইব্রেরি আছে, এই জায়গাগুলোতে আসলে স্টারলিং দেওয়ার ব্যাপারে স্যার সমর্থন দিবেন। এবং এটাতে আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের গ্যাজেটভুক্ত হওয়ার পরে খুব শীঘ্রই এই পদক্ষেপটা নিব ইনশাল্লাহ। যেহেতু একজন অলরেডি নিয়ে আসছেন, সেহেতু আশা করি আমরাও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সত্যিই খুবই চমৎকার চিন্তা ভাবনা। আশা করছি শিক্ষার্থীরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। ভাইয়া, আপনাদের এই নির্বাচনে প্রধান ম্যানিফেস্টো কি ছিল, সেটা যদি সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, আমাদের এই নির্বাচনে আসলে আমার জানা মতে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রায় 14টি প্যানেল হচ্ছে অংশ নিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সবার ইশতেহার আমি আসলে পড়ার চেষ্টা করছি। সবাই তো লিফলেট দিয়েছে। আমি নিজে প্রার্থী হলে কি হবো, আমার হাতে লিফলেট থাকা সত্ত্বেও ভাইয়েরা হচ্ছে ওনাদের লিফলেটটা দিয়েছেন। তো আমি আসলে লিফলেট গুলো থেকে সবার ইশতেহার আসলে পড়ার চেষ্টা করছি। তো সবার ইশতেহারই মূলত কয়েকটা বিষয় কমন ছিল। সেটা ছিল হচ্ছে যেমন আবাসন সমস্যা। আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন খুবই কম, এবং সেটা অনেকে চেয়েছেন যে অ্যাটলিস্ট 10% নিয়ে আসা যায় কিনা, যে আপাতত হচ্ছে টিন শেড তৈরি করে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা যায় কিনা। এর পাশাপাশি ছিল হচ্ছে আপনার আমাদের যে শাটল ট্রেন, সেটা আমাদের একমাত্র যোগাযোগ মাধ্যম শহরের সাথে। এর বাইরে কিছু শাটল বাসের কথাও তারা উল্লেখ রেখেছেন ইয়াতে। এর পাশাপাশি আমাদের শাটল ট্রেনে যাতায়াতটা আসলে খুবই কষ্টকর, কারণ দেখা গেছে এখানে পর্যাপ্ত পরিমাণ পাখা তো থাকেই না, আবার পাখা যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঠিক মতো চলে না, এবং হচ্ছে বাতির সংযোগও নেই। এর পাশাপাশি দেখা যায় যে শাটল ট্রেনে আপনারা হয়তো বা নিউজে খুবই সচরাচরই দেখবেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় শিক্ষার্থীরা হামলার শিকার হয়, পাথর নিক্ষেপের শিকার হয়, ছিনতাইয়ের শিকার হয়। তো এই বিষয়গুলো বা এই বিষয়গুলো সমাধানের অনেকে তাদের ইশতেহারে নিয়ে আসার চেষ্টা করছে। এর বাইরে হচ্ছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের বিষয়টাও অনেকে নিয়ে আসছেন, আমি দেখতে পেয়েছিলাম। এছাড়াও তারা চেয়েছিলেন, আমরা জানি শিক্ষকরা একটা বরাদ্দ পান গবেষণার জন্য, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে, কিন্তু এর বাইরে আসলে শিক্ষার্থীদেরও কিছু বরাদ্দের প্রয়োজন। তাদের যদিও স্যারদের থেকে ফান্ড পায়, তাও হচ্ছে তাদের যাতায়াত কিংবা হচ্ছে নিজস্ব কিছু কাজ তারা এক্সট্রা করে করতে চাইলে সেক্ষেত্রে যদি অনুমতি না পায়, তাহলে তাদের আসলে এই অর্থটা প্রয়োজন। তো আমি দেখতে পেয়েছিলাম একটি প্যানেল, অবশ্য যারা নির্বাচিত হয়েছেন তাদের ইশতেহারেই ছিল যে তারা আসলে পিএইচডি এর জন্য 50,000 এবং হচ্ছে যারা মাস্টার্স এর থিসিস করবেন তাদের মধ্যে যাচাই বাছাই করে কয়েকজনকে হচ্ছে 30,000 অর্থ ভর্তুকি দিবেন বলে তারা ইশতেহারে রেখেছেন, যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি। এর বাইরে আমাদের যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা খুবই স্বল্প, মাত্র একটা অ্যাম্বুলেন্স দিয়ে পুরো শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমরা সার্ভিসটা দিয়ে থাকেন আর কি। আমাদের যেই সিইউ মেডিকেল আছে সেটা, যেটা আসলে খুবই কম। তো সেজন্য অ্যাম্বুলেন্স বৃদ্ধি এবং হচ্ছে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সের কথাও অনেকে রেখেছেন। এছাড়াও নিয়মিত সভা, সেমিনার, সাংস্কৃতিক দিকগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এগুলোই ছিল আর কি সবার ঘুরে ফিরে আমাদের ইশতেহার গুলোর মেইন অংশ। খুবই চমৎকার ভাই, আপনার ম্যানিফেস্টো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। যেহেতু আমার
পদ ছিল বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি। তো আসলে আমাদের প্যানেলের বাইরে যেই সব ইশতেহার আছে আবাসন চিকিৎসা, এর বাইরে গবেষণা নিয়ে আমার অনেকগুলো ইশতেহার ছিল, যেগুলো আমি আসলে অনেক ভাবনা চিন্তা করেই বা হচ্ছে আমার যারা অ্যালামনাই ছিল, পিএইচডি অ্যালামনাই, ওনাদের সাথে কথা বলেই হচ্ছে ঠিক করছি, যাতে হচ্ছে ইশতেহার গুলোতে আসলে ওয়াদার মতো, এটা যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন তাহলে দেখা গেছে আপনার ওয়াদা ভঙ্গ হবে। এটা তো নিজের যেমন হচ্ছে পাপ বাড়বে, শিক্ষার্থীরা যদি আপনার খেয়াল না করে তাহলে তাও কিন্তু আপনার নিজের কাছে খারাপ লাগার কথা। সেই বিষয়গুলো আমি আগেই কথা বলে এরপরে হচ্ছে ইনক্লুড করার চেষ্টা করছি। তো আমার যে ইশতেহার গুলো, সেখানে আমাদের প্রথমে রাখছিলাম হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য আসলে গবেষণাকে আরো বেশি সহজবোধ্য করে তোলার জন্য আমরা বিভিন্ন সেশন নেওয়ার কথা বলেছিলাম, যেমন হচ্ছে কিভাবে একটা রিসার্চ পেপার রেখে, কিভাবে সাইটেশন অ্যাড করে, কিভাবে আমরা একটা পেপার পাবলিকেশন করি, এইসব বিষয়ে আমাদের সেমিনারের আয়োজন করবো আমি হল ভিত্তিকে। এছাড়াও হচ্ছে গবেষণার জন্য 3টা সফটওয়্যার আমাদের খুবই গুরুত্বপূর্ণ লাগে, সেটা হচ্ছে গ্রামারলি, কুইলবোর্ড এবং হচ্ছে টার্নিটিন। তো এই 3টার হচ্ছে ফ্রি অ্যাক্সেস আমরা নিশ্চিত করব। অ্যাটলিস্ট আমাদের হল বা ফ্যাকাল্টি গুলোতে যে কম্পিউটার ল্যাব গুলো থাকে, আমাদের হলে যদিও কম্পিউটার ল্যাব নেই, তো কম্পিউটার ল্যাব স্থাপনের বিষয়ে আমি ইশতেহারে নিয়ে আসছি। যদি সেই কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়, সেখানে হচ্ছে আমি এই সফটওয়্যার গুলো ফ্রি অ্যাক্সেস নিয়ে রাখবো ইনশাল্লাহ। এর বাইরে হচ্ছে এই যে কমন এরিয়া গুলাতে ওয়াইফাই সংযোগের ব্যবস্থার কথা বলেছিলাম। সেই সাথে হচ্ছে আমাদের নিয়মিত নিয়মিত আইডিয়া কন্টেস্ট এবং হচ্ছে পেপার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা। সেটা যদি অফলাইনে যদি সম্ভব না হয়, ইনশাল্লাহ আমরা অনলাইনে সেটা করার চেষ্টা করব। এছাড়াও হচ্ছে এই যে আমাদের গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমাদের যারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ, যারা হচ্ছে আগে কাজ করে গেছেন, তাদের নিশ্চয়ই ধারণা আছে যে কোন জায়গায় সবাই প্রবলেম ফেস করতে পারে। তো তাদের সাথে একটা যোগাযোগ থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা গেছে যে প্রতি বছর অনেক শিক্ষার্থী আমাদের এখান থেকে থিসিস করে বা বাইরের দেশে চলে যান, কিন্তু তাদের সাথে আমাদের নিজ ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের যে বাইরে আছেন ওনাদের সাথে আসলে আমাদের ওরকম কানেক্টিভিটি নাই। তো আমার একটা খুবই ইনোভেটিভ আইডিয়া ছিল যে আসলে ওনাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি করা। আসলে যেই প্রফেশনাল থাকুক না কেন, ওনাদেরকে নিয়ে আমাদের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠিত হবে খুব শীঘ্রই, সামনে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে। তো সেখানে আমার দায়িত্ব থাকবে যারা হচ্ছে পিএইচডি ইন্ডিভিজুয়াল আছেন বা যারা হচ্ছে গবেষণা করেন বা বিদেশে এখন পিজিতে আছেন, তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি করা এবং তাদের যেই ভ্যালুয়েবল ইনফরমেশন বা তথ্যগুলো সেগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া। এগুলোই ছিল আসলে আমার মেইন ইশতেহারের কিছু বেসিক পয়েন্টস। খুবই চমৎকার ভাইয়া। আপনার ম্যানিফেস্টো বাস্তবায়নে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এখানে সমস্যা প্রধানত যে সমস্যার কথা আমি বলবো সেটা হচ্ছে আসলে আমাদের শিক্ষার্থীরা সব এক জায়গায় একত্রিত না বা একটা কমন প্ল্যাটফর্মে ওরা কিন্তু নাই। আমাদের একটা হল গ্রুপ আছে, শহীদ আব্দুর রব হল সংসদ ফেসবুক পেজ আছে, কিন্তু দেখা গেছে ওখানে ঘুরে ফিরে আমাদের আবাসিক শিক্ষার্থীদের সংখ্যাটাই বেশি। দেখা যাচ্ছে যে আমাদের টোটাল দুই ফ্যাকাল্টি, আমি মূলত আইটি ফ্যাকাল্টি এবং বায়োলজি ফ্যাকাল্টি শহীদ আব্দুর হল সংসদের মধ্যে আওতাভুক্ত ছিল। 1775 জন ভোটার থাকলেও মাত্র 700 এর মতো আমি দেখলাম যে ওই গ্রুপে অ্যাড আছে। তার মানে এখানে একটা ইনফরমেশন গ্যাপ তৈরি হওয়ার খুব একটা ভালো সম্ভাবনা আছে যে আমার যে কাজ বা আমি যেসব সুবিধা তাদের জন্য দিতে চাচ্ছি বা আমি যে কন্টেস্ট গুলো আয়োজন করব সেগুলোর তথ্যগুলো আসলে ওদের কাছে পৌঁছানো একটু কষ্টকর হবে। সব হাইস্ট আমরা কটেজ পর্যন্ত না হয় পৌঁছে দিতে পারি বা ফ্যাকাল্টি নিচে লিফলেটের মাধ্যমে, কিন্তু তাও মনে করি আমি সবার কাছে পৌঁছাবে না। এই যে কানেক্টিভিটির একটা বিশাল গ্যাপ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, সেটা একটা প্রবলেম হইতে পারে। এছাড়াও আরেকটা প্রবলেম, বাজেটের একটা ইস্যু থাকতে পারে। স্যাটেলাইট আমরা জানি স্থাপনের ক্ষেত্রে একটা বিশাল বাজেটের প্রয়োজন হতে পারে, বা একটা কম্পিউটার ল্যাব স্থাপনের ক্ষেত্রেও একটা বাজেটের দরকার হতে পারে। যদি হল প্রশাসনের ব্যাপারে ভালো একটা সহযোগিতা করে তাহলে আশা করি এটা তেমন একটা বেশি প্রবলেম হবে না। আর হল প্রশাসন সহযোগিতা না করলেও আমি চেষ্টা করব যে আমাদের যারা অ্যালামনাই আছে, আমাদের বা আমাদের সংগঠনের যারা অ্যালামনাই আছে, ওদের মাধ্যমে হলেও যাতে কাজটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া, আপনার কথায় সত্যি বলতে বাস্তবতা ফুটে উঠেছে। ভাইয়া, প্রতিটি পদ অর্থাৎ ভিপি, জিএস, এজিএস, এই পদগুলো কিরকম কাজ করে এবং তাদের কাজগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে আমরা ছাত্র সংসদ বলতে বুঝি যে হচ্ছে বিপি, জিএস, এজিএস ওনারাই হচ্ছে মেইন ক্যারেক্টার বলা যায়। এর বাইরেও কিন্তু আমি প্রথমে উল্লেখ করছিলাম যে 2 জন আরো সদস্য আছেন যারা কিন্তু প্রধান ভূমিকা পালন করেন। একজন হচ্ছে যিনি সভাপতি
হল প্রভোস্ট বা কেন্দ্রীয় প্যানেলের বেলায় ভাইস চ্যান্সেলর আর একজন কোষাধ্যক্ষ, ওনারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তো সভাপতি যিনি থাকেন তিনি মূলত একটা প্রস্তাব উত্থাপিত হওয়ার পরে, সেটা অ্যাকসেপ্ট হওয়ার পরে তিনি হচ্ছে সেটা গ্রহণ করেন। এখন দেখা গেছে সবাই যদি ভোট দিয়ে একটা প্রস্তাব উপস্থাপনও করে, কিন্তু যদি সভাপতি সেটি সামঞ্জস্যপূর্ণ মনে না করেন, তিনি কিন্তু সেটাতে ভেটো দিতে পারেন এবং সেই প্রস্তাব কিন্তু আর গৃহীত হবে না। সভাপতি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর এই প্রত্যেকটা সংসদের ক্ষেত্রে। এরপরে বিপি আছেন, তিনি আসলে প্রত্যেকটা প্রোগ্রামের সভাপতিত্ব করেন। তিনি একই সাথে হল সংসদের বা সেন্ট্রাল প্যানেলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি হিসেবে কাজ করেন, বা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি কনফারেন্সে যোগ দিতে পারবেন। এছাড়াও হচ্ছে তিনি বিভিন্ন যেই সম্পাদকীয় পদগুলো আছে তাদের মধ্যে কাজের সমন্বয় এবং পুরো তার এরিয়া, হল সংসদের ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের ক্ষেত্রে, কেন্দ্রীয় প্যানেলের ক্ষেত্রে কেন্দ্রীয় সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির একটা সম্পর্ক তিনি বজায় রাখার চেষ্টা করেন। তারপরে জিএস বা হচ্ছে জেনারেল সেক্রেটারি, বা যেটাকে আমি সাধারণ সম্পাদক পদ বলি আর কি বাংলাতে, ওনার দায়িত্ব হচ্ছে, প্রধান দায়িত্ব হচ্ছে উনি যে সভাগুলো হয় উনি আসলে ওই সভাগুলো আসলে উনি কল করেন। এর পাশাপাশি তিনি হচ্ছে আমাদের সবাই যে সকল সিদ্ধান্ত গৃহীত হয় বা যে সকল কার্য পদ্ধতিগুলো আমরা আলোচনা করি, তিনি সেগুলো নোট ডাউন করেন এবং পরবর্তী সভায় এই কাজগুলো আসলে সম্পূর্ণ হয়েছে কিনা তিনি সে ব্যাপারে তথ্য উপস্থাপন করেন। এর পাশাপাশি তিনি কোষাধ্যক্ষ যিনি থাকেন, ওনার সাথে যোগাযোগ রক্ষা করে খরচগুলো কিভাবে হবে তিনি সেটা নির্ধারণ করেন এবং সভাপতির অনুমতি ক্রমে তিনি হচ্ছে প্রতি মাসে হল সংসদের বেলায় বোধহয় ৩,০০০ আর কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে ৫,০০০ টাকা তিনি প্রতি মাসে খরচ করতে পারবেন হলের প্রোগ্রামগুলো রান করার জন্য। এটা হচ্ছে আমাদের উন্নয়নমূলক কাজের জন্য না, এটা হচ্ছে জাস্ট আমাদের যে হল সংসদের প্রোগ্রামগুলো ওগুলো রান করা বা হচ্ছে দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করার জন্য নিয়ে এইটুকু অ্যামাউন্ট নিতে পারেন। এটি হচ্ছে জিএস এর কাজ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এজিএস, অর্থাৎ হচ্ছে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক যেটাকে আমরা বলে থাকি। তিনি আসলে সাধারণ সম্পাদকের সহযোগী হিসেবে কাজ করবেন এবং কোনো মিটিং এ যদি সাধারণ সম্পাদক উপস্থিত না থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এজিএস যিনি যুগ্ম সাধারণ সম্পাদক তিনি হচ্ছে ওই প্রোগ্রামটা রান করবেন এবং সভাপতির অনুমতি ক্রমে বা সভাপতি যদি চায় বা হচ্ছে বিপি যদি চায় তাহলে তিনি বিভিন্ন সম্পাদকের কাজের বেলায়ও হেল্প করতে পারেন। তাহলে এই তিনজন ছাড়াও বাকি যে সম্পাদক গুলো থাকে ওনাদের আসলে পদের সাথে ওনাদের কাজের ডেস্টিনেশন আপনারা পেয়ে যাবেন। যেমন বিজ্ঞান গবেষণা যিনি থাকেন তিনি বিজ্ঞান গবেষণা রিলেটেড উন্নয়নমূলক কাজ করবেন। রিডিং রুম, ডাইনিং রুম, ক্যাফেটেরিয়া এই রিলেটেড একজন সম্পাদক থাকেন, ক্রীড়া সম্পাদক থাকেন, এভাবে বিভিন্ন সমাজসেবা, পরিবেশ, এভাবে বিভিন্ন সম্পাদক তাদের নিজ নিজ কাজ পালন করেন। এছাড়াও এর বাইরে ৩ জন, হল সংসদের ক্ষেত্রে ৩ জন, আর সেন্ট্রাল যে সংসদ সেখানে হচ্ছে ৫ জন নির্বাহী সদস্য থাকেন। ওনাদের কাজ হচ্ছে ওনারা আসলে এই যে সম্পাদকীয় পদ বা বিপিজিএস, এজিএস পুল সংসদকেই হচ্ছে ওনারা সহায়তা করে থাকেন এবং কোনো কারণে যদি কোনো একজন সদস্য যদি দায়িত্ব পালনে অপারগ হয় তখন সভাপতি ওই নির্বাহী সদস্য থেকে একজনকে হচ্ছে ওই সম্পাদক পদে কাজ করার অনুমতি দিয়ে থাকেন। এভাবেই সবগুলো পদ একে অপরের সাথে সমন্বয় করে একটা টিম ওয়াইজ কাজ করে তারা আসলে হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদ হচ্ছে পরিচালনা করে থাকেন। খুবই চমৎকার ভাইয়া। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সমস্যা চিহ্নিতকরণ আসলে এটা নির্বাচনের আগেই আমরা করে থাকি, যার কারণে শিক্ষার্থীরা যদি বুঝে যে হচ্ছে হ্যাঁ এই লোকেরা হচ্ছে আমাদের সমস্যাগুলো ভালোভাবে বুঝতেছে তাহলেই তো তারা আমাদের নির্বাচিত করবেন। তো সেজন্য আমরা হচ্ছে সমস্যাগুলো নির্বাচনের আগেই নির্ধারণ করে রাখি, নির্বাচনের পরে সেটা বাস্তবায়নের দিকে যাই। তো আমরা যেহেতু গবেষণার মানুষ আমরা জানি একটা গবেষণার ক্ষেত্রে রিসার্চ গ্যাপ বা প্রবলেম আইডেন্টিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রেও শিক্ষার্থীদের সমস্যাগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যখনই হচ্ছে আমাদের আসলে অফিসিয়াল প্রচারণার দিনের আগে গুলাতে আমরা হচ্ছে সময় নষ্ট করতে চাইনি, আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, হলে গিয়েছি, কটেজে গিয়েছি এবং শহরে অনেকের সাথে দেখা করার চেষ্টা করছি। তাদের কাছ থেকে আসলে আমরা শুনতে চেয়েছি যে আসলে আপনাদের কোন বিষয়গুলোতে আপনারা বেশি সমস্যা বোধ করছেন বা কোন বিষয়গুলো আপনারা আগে
সলভ করার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন। তো তাদের থেকে হচ্ছে আমরা মেইনলি পরামর্শগুলো নিয়েছি। ওই পরামর্শের আলোকেই হচ্ছে আমরা আমাদের ইশতেহারগুলো সাজানোর চেষ্টা করছি। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে হচ্ছে আসলে অনেকগুলোই তো ইশতেহার ছিল, সবগুলো আসলে একসাথে শুরুতেই শুরু করে দিলে আসলে কোনো কাজেই ভালোভাবে শেষ হবে না। তো সেজন্য আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের যে নির্বাচিত প্রতিনিধি ওনাদের প্ল্যান হচ্ছে আমরা একটা হচ্ছে কি বলে প্রজেকশন মিটিং এর আয়োজন করব কিছুদিনের মধ্যেই। তো সেখানে আমরা শিক্ষার্থীদের মতামত নিব যে আসলে আপনারা এই যে আমরা 36টা ইশতেহার দিয়েছি এর মধ্যে আসলে আপনারা কোন কাজগুলো চান যে আপনাদের এই মুহূর্তে প্রথম 2-3 মাসে হচ্ছে সমাধান করা দরকার। আমরা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলোও প্রথম মাসে সমাধান করব এবং 2-3 মাস পরে আমরা আবার সেটা রিভিউ নিব যে আসলে আমরা ঠিকভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে পেরেছি কিনা। যদি ভালো ফলাফল পাই তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট আবার প্রজেকশন মিটিং এ তাদের থেকে আবার আমরা জানতে চাইবো যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই বিষয়গুলো বা কোন বিষয়গুলো আগে গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত বলে তারা মনে করেন সেই বিষয়গুলো হচ্ছে আমরা আগে প্রাধান্য দিয়ে সলভ করবো। এর বাইরে যেগুলোতে আসলে কোনরূপ মানে বেশি কষ্ট পোহাতে হবে না বা সলভ করতে আমাদের বেশি অর্থকড়িরও প্রয়োজন নাই, যেমন সভা সেমিনার আয়োজন করা, রিসার্চ বেসিক বিষয়, তো সেসব বিষয়গুলো আমাদের পাশাপাশি চলতে থাকবে। বাট যেগুলোতে আমাদের বেশি সাপোর্ট এবং অর্থের প্রয়োজন সেই বিষয়গুলোর জন্য আমরা মূলত প্রজেকশন মিটিং আয়োজন করব এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই হচ্ছে প্রথম দিকে সবচেয়ে ভ্যালুয়েবল যেগুলা বা সবচেয়ে নিট যে কাজগুলো সেগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এভাবেই আমরা আগাবো সামনের দিনগুলোতে। খুবই চমৎকার, আশা করছি সবকিছু অনেক ভালো যাবে। আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে যুক্ত আছেন স্যার, স্যার আপনি কি কিছু যুক্ত করতে চান কিনা কিংবা কোনো প্রশ্ন? আমি প্রশ্ন করতে চাই। প্রথমত মুজাহিদকে অভিনন্দন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এবং বায় বাংলাকেও ধন্যবাদ আমাদের একজন ভবিষ্যৎ বিজ্ঞানীর সাথে, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ একই সাথে পরিচিত করানোর জন্য। তো আমার কিছু প্রশ্ন যেটা হচ্ছে মুজাহিদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি যতটুকু বুঝতে পারছি ভবিষ্যতে ক্যান্সার বায়োলজি নিয়ে কাজ করার ইচ্ছা, কোন দিকে পিএইচডি, কোন দেশে যাওয়ার টার্গেট পিএইচডি করতে যাওয়ার জন্য, আর হচ্ছে ভবিষ্যতে কি সায়েন্স মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে কিনা মুজাহিদ? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমি এখন থেকেই হচ্ছে পিএইচডি এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আপনি তো চলে যাবেন তাহলে নির্বাচনে দাঁড়িয়েছেন কেন? আমি ওনাদেরকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি, আমার এখন আসলে বেসিক প্রস্তুতিগুলো এখনো সম্পূর্ণ হয়নি, মানে হচ্ছে আইএলটিএস বা জিআরই যেগুলো দেওয়ার কথা সেগুলো। তো আমি আসলে নিজেও প্রস্তুতি নিতে থাকবো আর আসলে আমার ভাইদের নিয়েই প্রস্তুতি নিতে থাকবো, ওদেরও এই বয়সে আগের প্রস্তুতিগুলো আগিয়ে থাকবে। তো আমার আশা হচ্ছে স্যার যেটা বললেন ক্যান্সার বায়োলজি নিয়ে আমার পাবলিকেশন আছে, যেহেতু আমার ওইদিকেও একটা আগ্রহ আছে, এর পাশাপাশি আমি অল্টারনেটিভ মেডিসিন নিয়েও কাজ করি। আমার আসলে দুইটা রিসার্চ সেক্টর হচ্ছে আমার কাজের, একটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন আর একটা ছিল ক্যান্সার বায়োলজি। তো আমি দুই ক্ষেত্রে চেষ্টা করব, আল্লাহ যেখানে কবুল করেন ইনশাল্লাহ সেই দিকে ইনশাল্লাহ যাব। তবে আমার টার্গেট হচ্ছে আপাতত সামনের দিনগুলোতে পিএইচডি পাওয়া এবং ফুল ফান্ডেড পিএইচডি হলে সেটা আমাদের আরো বেশি বেটার হয়। তো আমি আমেরিকার জন্য ট্রাই করতেছি এই মুহূর্তে। আর সামনে ইনশাল্লাহ যদি সুযোগ হয় এমন কোন পজিশনে যাওয়ার চেষ্টা করব, নির্দিষ্ট কোনো পজিশন না, যেখানে থেকে আসলে আমাদের বিজ্ঞানের ছাত্রদের জন্য কিছু করতে পারবো। দেখা গেছে আমাদের যারা আসলে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থাকেন, আমি কিছুদিন আগে একটা নিউজে দেখলাম আমাদের যে মহাকাশ গবেষণা কেন্দ্র সেখানে একজন আর্টসের থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন ব্যক্তি হচ্ছে সেটার প্রধান, তাহলে সেক্ষেত্রে তিনি খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবেন না। তো আমার প্রত্যাশা থাকবে শুধু আমিই কেন, আমার যারা হচ্ছে আমার ভাই বন্ধু বা যারা হচ্ছে গবেষক তাদের সবারই আসলে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, পাশাপাশি একটু হলেও সম্পৃক্ত থাকা উচিত। না হলে তো আমাদের বাংলাদেশ আসলে ওই পর্যায়ে পৌঁছাতে পারবে না যেটা আমরা এক্সপেক্ট করতেছি। তাহলে আমাদের সায়েন্সের বিষয় রিলেটেড লোকগুলাই যদি সায়েন্স রিলেটেড বিষয়গুলো দেখাশোনা করে তাহলেই আসলে ভবিষ্যৎ বাংলাদেশ অনেক বেশি তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে বলে আমি মনে করি।
আচ্ছা, আমার আরেকটু প্রশ্ন হচ্ছে যে অল্টারনেটিভ মেডিসিনে যে কথাটা আপনি বললেন, আপনি কি আপনাদের ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনি? আমি হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর স্যার হয়তো চিনবেন, আমি হচ্ছে ডক্টর আতিয়ার রহমান স্যারের ল্যাবরেটরিতেই কাজ করি। স্যার এখন যদিও রাঙামাটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত আছেন, কিন্তু তাও তিনি ল্যাবের খোঁজ খবর রাখেন। তো ল্যাবের মোটামুটি দায়িত্ব বা ল্যাব ম্যানেজারশিপ আমি কিছুদিন আগে হচ্ছে ছেড়েছি, নতুন ম্যানেজার আছে, কিন্তু আমি হচ্ছে উপদেষ্টা হিসেবে তাও হচ্ছে দেখাশোনার চেষ্টা করি। আর একই ল্যাবেই হচ্ছে আমি এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করছি। তো ইন্টার্নশিপ প্রোগ্রাম মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আতিয়ার রহমান আমার ব্যাচমেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদুল্লাহ হলে ছিলাম, তখন আমরা শহীদুল্লাহ হলে ডিবেটিং ক্লাবে করতাম একসাথে। তারপরে হচ্ছে আবার ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশ, যেটার আমি প্রতিষ্ঠাতা মেম্বারদের মধ্যে একজন, ডক্টর আতিয়ার রহমান সেখানেও একজন সদস্য। আমরা আর কি আমাদের সম্পর্কটা তুই তুই করে আর কি। স্যার অনেক গল্প করেন আসলে শহীদুল্লাহ হলকে নিয়ে, স্যারের গল্পটা বেশি থাকে। স্যার ওখানে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, ওইটাও আমাদের সাথে শেয়ার করেন। আর হচ্ছে কোনো একটা বিষয়ে উদাহরণ বা আগ্রহ তৈরি করার জন্য স্যার সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এবং সবসময় হচ্ছে শহীদুল্লাহ হলের তার কার্যক্রমগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেন। তো সেজন্য আসলে স্যারের এই হল সম্পর্কিত বিষয়গুলো আমার মোটামুটি জানা আছে। তবে আপনার সাথে ভালো বন্ধুত্ব আছে সেটা আমি প্রথম জানতে পারলাম। ইনশাল্লাহ স্যারের সাথে এই বিষয়ে কথা হবে। হুম, তবে অনেকদিন যাবত কথা হচ্ছে না আর কি। আমাদের ন্যাশনাল ইয়াং একাডেমির কার্যক্রম এই মুহূর্তে একটু স্থবির আছে সরকার পরিবর্তনের পরে। দেখা যাক আবার আমরা নতুন করে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যৎ। আর এদিকে আপনি মনে হয় সিসি আরটি আর টিআর ক্যান্সার নিয়ে যে কাজ করে ডক্টর মুস্তাকিব নাইব, তার সাথে জি জড়িত, জি তাই তো? জি 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 আমি হচ্ছে ওই ক্যান্সার কেয়ার এন্ড ডিসাস্টার বাংলাদেশের হচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। তো সেই সুবাদে স্যারের সাথে ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে হচ্ছে ওনাদের কনফারেন্স আমরা গিয়েছিলাম, ওখানেও স্যারের সাথে ভালো পরিচয় আছে, স্যারের সাথে আমার কানেক্টিভিটি আছে বলা যায়। হ্যাঁ, মুস্তাক তো আমাদের অনেক বেশি জুনিয়র, কিন্তু আমার সাথে তো বিভিন্নভাবে যুক্ত আছে সায়েন্টিফিক বাংলাদেশের সুবাদে। তারপরে সেইবার দেশে গিয়ে তার সাথে দেখা হলো, আমাদের একসাথে কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কতটুকু করা যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বায়া বাংলাকে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করে আমাকে ইনভাইট করার জন্য। ভবিষ্যতে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক অনেক ধন্যবাদ। স্যার আতিয়ার স্যারের নামটা আসাতে, স্যার আমাদের এই রুরাল একটি এরিয়াতে আতিয়ার স্যার এসে দায়িত্ব নিয়েছেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। আমরা চেষ্টা করব স্যার আতিয়ার রহমান স্যারকেও আমাদের পডকাস্টে আনার জন্য নেক্সট টাইম অবশ্যই। ভাই আপনার কাছে একদম সর্বশেষ প্রশ্ন, স্যার ছাত্র রাজনীতিতে আপনি কি ধরনের পরিবর্তন দেখতে চান এবং আমাদের দর্শকদের প্রতি কি আপনি কোনো বার্তা দিতে চান? আসলে বাংলাদেশের ইতিহাসের সাথেই ছাত্র রাজনীতির ইতিহাস জড়িয়ে আছে। আপনি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বলেন কিংবা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সকল গণতান্ত্রিক আন্দোলনেই আসলে ছাত্ররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্রদের ত্যাগেই কিন্তু আমরা বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো ছাত্র রাজনীতি আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে সময়ের সাথে সাথে পেশি শক্তির ব্যবহার বলেন, লেজুর ভিত্তি বলেন, বিভিন্ন কারণে ছাত্র রাজনীতির মূল যে ধারা বা মূল যে কাজের জায়গাগুলো ছিল সেগুলো থেকে তারা অনেকটাই সরে আসছে, তাদের ঐতিহ্যগুলো ম্লান হয়ে আসছে। যার কারণে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় দেখি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি ছাত্ররা অত ভালোভাবে নিতে চাচ্ছে না। তো এর মেইন দায়িত্ব কিন্তু যারা ছাত্র রাজনীতি করেন তাদেরই নিতে হবে দায়ভার, এবং সেটাকে আরো এখন বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কিন্তু সচেতন। আপনি এখন আগের মতো আর কোনো কার্যক্রম দিয়ে কখনোই হচ্ছে টিকে থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি নিজেকে হচ্ছে মডিফাই করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক। তারা শুধু শিক্ষার্থীদের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করে, নিজেদের হল দখল কিংবা হচ্ছে চাঁদাবাজি এই বিষয়গুলোতে তাদের আসলে চিন্তা করার আমি মনে করি না আর কোনো প্রয়োজন আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করবে তারা।
এভাবে এই দিকগুলো যদি তারা করতে পারে, অ্যাটলিস্ট এই দুইটা করলে আসলে মূলত ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো আছে সেগুলো আশা করি মুছে যাবে। শিক্ষার্থীরাও বেশি উপকৃত হবেন যদি তারা শিক্ষার্থী বান্ধব কাজ করেন। কারণ আমরা জানি রাজনীতিক যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে তাদের অ্যালামনাই বা তাদের যাদের সাথে পরিচয় আছে তারা খুব ভালো অর্থ সহায়তা কিংবা শিক্ষার্থীদের সহায়তামূলক অনেক কাজ করতে পারেন। তো আমার সবাই প্রত্যাশা থাকবে যারা ছাত্র রাজনীতি করে থাকেন তারা যেন হচ্ছে শিক্ষার্থী বান্ধব কাজ করেন এবং নিজেদের মধ্যে সম্প্রীতির যে সম্পর্ক সেটাও যেন তারা বজায় রাখেন। আর আমার শেষ প্রত্যাশা থাকবে যারা হচ্ছে এই বায়ো বাংলার এই লাইভ সেশনটা দেখছেন আজকে, তারা ভবিষ্যতেও এই বায়ো বাংলাকে ফলো করবেন। এখান থেকে আমি মনে হচ্ছে যে আমাদের আমি যেমন আমার কয়েকদিনের যে বা নির্বাচন কেন্দ্রিক যত ধারণা ছিল বা যতটুকু আমার ছোট নলেজ ছিল আমি সবগুলো হচ্ছে উজাড় করে দেওয়ার চেষ্টা করছি। এভাবে সবাই উজাড় করে দেওয়ার চেষ্টা করব। এনাদের মাধ্যমে আপনারা হচ্ছে আরো বেশি যাতে জ্ঞান অর্জন করতে পারবেন সেজন্য এরকম সায়েন্টিফিক প্ল্যাটফর্ম গুলোর সাথে সংযুক্ত থাকবেন। সেই সাথে সাথে সবসময় ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন বর্তমান যুগে যার কাছে যত বেশি ডেটা সে আসলে তত বেশি সফল। সব দিকে হচ্ছে আপনার চোখ কান খোলা রাখতে হবে, সব দিকে হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং সব ধরনের ইনফরমেশন বা আপনি যে জায়গায় আগ্রহী সেই রিলেটেড ইনফরমেশন গুলো আপনার কাছে ডে বাই ডে আপডেটেড থাকতে। আপনি যত বেশি আপডেটেড থাকবেন ইনফরমেশনের বেলায় আপনার লক্ষ্য তত সহজ হবে, আপনার সফলতা তত তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আশা করছি আপনি আপনার ম্যানিফেস্টো অনুযায়ী আপনার সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাছাড়াও আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন স্যার, অনেক ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়েছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বায়ো বাংলাকে আমরা একদম জি স্যার জি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ মুজাহিদ ভাই সময় দিয়ে আমাদেরকে অভিজ্ঞতা ও চিন্তাধারা শেয়ার করার জন্য। আজকে আলোচনায় আমরা প্রতীয়মান হলাম ছাত্র রাজনীতি কেবল ক্ষমতাই নয় বরং দায়িত্ব মূল্যবোধ চর্চার একটি মোক্ষম সুযোগ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভরাত্রি।